স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আপনাদের সাথে আছি আমি জুনায়েদ তালুকদার। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে থাকি। আমরা আজকেও একটি আলোচনার বিষয় নির্ধারণ করেছি, জাতীয় ঐক্য ও খালেদা জিয়া। এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথমেই পরিচয় করে দিতে চাই। আমার পাশেই আছেন জনাব মারুফ কামাল খান, সম্পাদক প্রতিদিনের বাংলাদেশ, এবং উইং কমান্ডার অবসরপ্রাপ্ত এম সালাউদ্দিন চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আমরা আলোচনায় যাব তার আগে আজকের বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো দেখে আসি। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, এভার কেয়ারে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক, হাসপাতালে গেলেন প্রধান উপদেষ্টা। বিএনপির বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র চলছে, মন্তব্য মির্জা আব্বাসের। হাসিনার প্রতিহিংসাতেই খালেদা জিয়ার অসুস্থতা, অভিযোগ রিজভির। দেশে ফিরতে এখনও ট্রাভেল পাস চাননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকারের কাছেও ফেরার বিষয়ে তথ্য নেই বললেন পররাষ্ট্র উপদেষ্টা। শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে জাতীয় নির্বাচন, গণভোট জানিয়ে গর্ব করবে জাতি, ন্যাশনাল ডিফেন্স অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। এবং নির্বাচনের উপর নির্ভর করছে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ, মন্তব্য ইসি সানাউল্লাহর। তফসিল ঘোষণায় বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনার তাগিদ এনসিপির। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের বৈশাখী টেলিভিশনের শিরোনামগুলো দেখছিলাম। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন এবং আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি ইউটিউব এবং ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমরা এখন মূল আলোচনায় যাব। প্রথমে মারুফ কামাল খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বর্তমানে যেহেতু দেশের আসলে মূল আলোচনার বিষয় এখন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়েই আলোচনা হচ্ছে, তিনি অসুস্থ, এভার কেয়ার হাসপাতালে আছেন। আমি যেটা জানতে চাই, আজকে মাননীয় প্রধান উপদেষ্টাও সেখানে গিয়েছেন, ইংল্যান্ডের চিকিৎসকরা এসেছিলেন, তারাও দেখেছেন, এবং চীনের চিকিৎসকরাও কিছুক্ষণ আগে তারা এসেছেন, তাকে দেখেছেন, এবং এর আগেও চীনের একটি দল এসেছিলেন। এই যে চিকিৎসা ব্যবস্থা চলছে, প্রধান উপদেষ্টা গেলেন, সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে এবং বার্তাও দিচ্ছেন। এই চিকিৎসা ব্যবস্থা নিয়ে একটু জানতে চাই যে জাতি আসলে যেভাবে চিকিৎসা আশা করছে সেভাবেই এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাগুলো ঠিকমতো হচ্ছে কিনা। ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক তাকেও ধন্যবাদ, এবং যারা শুনছেন বা শুনবেন তাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশে যে চিকিৎসা ব্যবস্থা আছে তার মধ্যে এভার কেয়ারে যে চিকিৎসা ম্যাডাম খালেদা জিয়া পাচ্ছেন, এর আগেও তো তিনি সেখানে চিকিৎসা নিয়েছেন। তো বাংলাদেশ স্ট্যান্ডার্ডে এটাই আমার কাছে মনে হয় যে এটা বেস্ট চিকিৎসার জায়গা, এবং সমস্ত ব্যবস্থা সেখানে আছে, এবং তার ফলাফল যতদূর সম্ভব ভালো পেয়েছেন। তারপরে তো তিনি যখন বিলেতে গেলেন চিকিৎসার জন্য, সেখানেও কিন্তু মোটামুটি এই ঢাকায় যে এভার কেয়ারে যে চিকিৎসা হয়েছে সেটাকে তারা কিন্তু এন্ডোর্স করেছে। তো সুতরাং বাংলাদেশের স্ট্যান্ডার্ডে আল্লাহর রহমতে উনি সবচেয়ে ভালো চিকিৎসা পাচ্ছেন, এবং এটা নিয়ে কোনো সংশয়ের অবকাশ আছে বলে আমার মনে হয় না। তো এছাড়া এখন যে চায়না যে চিকিৎসক টিম এসেছেন তারাও দেখছেন এবং তারাও বিভিন্ন ধরনের মতামত দিচ্ছেন। যেমন আমরা গতকাল দেখেছি যে একটি দল বললেন যে আগের যে অবস্থাটা ছিল সেখান থেকে তিনি কিছুটা চিকিৎসা নিতে পারছেন। তাহলে আপনার কাছে কি কোনো তথ্য আছে কিনা যে তাকে বিদেশে নিয়ে যাওয়ার মতো অবস্থায় উনি এখন আছেন? না, এখনও তিনি বিদেশে নিয়ে যাওয়ার মতো অবস্থায় পৌঁছননি। আমার কাছে যতটুকু অ্যাভেলেবল তথ্য আছে সে অনুযায়ী এখনও পৌঁছননি। তারা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন, দেশি বিদেশি চিকিৎসকদের দল তারা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন, এবং বিদেশ যাত্রার প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা আয়োজন এটা সম্পন্ন করা হয়েছে। গতকালকে তো আপনারা সরকারও বলেছে যে সব রেডি করা আছে, এবং আপনারা জানেন যে গতকালকে ওই লন্ডনে যাওয়ার জন্য যারা যাবেন সঙ্গে চিকিৎসক এবং তার রাজনৈতিক নেতাকর্মী এবং প্রয়োজনীয় যারা স্টাফ তারা যাবেন, তাদের ভিসার জন্য দরখাস্ত দেওয়া হয়েছে। সুতরাং সমস্ত প্রস্তুতি, এবং এয়ার অ্যাম্বুলেন্সের জন্য যে ব্যবস্থা করার কথা চেষ্টা সেটা হচ্ছে আর কি। তো সব কিছুই হয়ে যাবে যদি তার স্বাস্থ্য অ্যালাউ করে, যদি তার শরীর অ্যালাউ করে, তিনি যদি ফ্লাই করবার মতো সক্ষমতা, ডাক্তাররা সার্টিফাই করেন যে তিনি এখন ফ্লাই করবার মতো সক্ষম, তখনই নেওয়ার প্রশ্ন। এই যে বিভিন্ন জায়গায় এই চিকিৎসা নিয়েও আমরা দেখছি গুজব তৈরি করা হচ্ছে, বিভিন্নভাবে নেগেটিভ কিছু কথাবার্তা বলা হচ্ছে।
যে তিনি মানে অনেক রকমের কথা বলা হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আপনি কিছু বলতে চান? যে একজন মানুষ অসুস্থ হলেও তিনি যদিও 3 বারের প্রধানমন্ত্রী, একটি দলের চেয়ারপারসন, তাকে না, নিয়ে এটা তো এই যে খুবই 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 আপনি যেটা ইঙ্গিত করলেন জি বা বললেন সেটা খুবই মানে অশোভন এবং মানে খুবই খারাপ বিষয়। আপনি জানেন যে এটা দায়িত্বশীলতা নয়, এটা দায়িত্ব জ্ঞানহীনতা। আপনি জানেন যে তিনি একজন অসুস্থ মানুষ, একজন রোগী, এবং তিনি এখন মানে লড়ছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে তিনি লড়াই করছেন। এরকম একজন মানুষ, প্রবীণ একজন নাগরিক তিনি বাংলাদেশের, তাকে নিয়ে যে সমস্ত, এটা রুচি বিগর্হিত কাজ। আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে, তার দলের পক্ষ থেকে কিন্তু বারবার, এবং তার চিকিৎসকরা পর্যন্ত আহ্বান জানিয়েছেন যে যাতে কোনো গুজব রটনা করা না হয়, যাতে কোনো বাজে প্রচারণা না করা হয়, তথ্য নির্ভরতার বাইরে গিয়ে কোনো প্রচারণা না হয়, এটা তার বারবার বলছেন। কিন্তু তারপরেও এটা করা হচ্ছে। এটা খুব দুর্ভাগ্যজনক এবং এটা থেকে বিরত থাকা উচিত। এতে কারোরই কোনো লাভ হয় না, কারণ আজকে আমি একটা গুজব রটিয়ে দিলাম, তো এটা তো কিছুক্ষণ পরেই তো প্রমাণিত হবে যে এটা ফলস। তা আমি একজন মিথ্যাবাদী, মিথ্যা প্রচারক হিসাবে তো আমি সমাজে পরিচিত হচ্ছি, নিজেকে পরিচিত করছি। সুতরাং এটা করা উচিত না। এবং আল্লাহর রহমতে তিনি আজকেও তো ডাক্তাররা, চিকিৎসকরা তারা ব্রিফ করেছেন সাংবাদিকদের, বলেছেন তিনি স্টেবল আছেন, একই রকম অবস্থায় আছেন, এখনো উন্নতি অবনতি কোনোটাই বলা যাচ্ছে না। তবে তিনি চিকিৎসা নিতে পারছেন, এটাও তবে কিন্তু তিনি বলেছেন। চিকিৎসা নিতে পারছেন, তার বডি রেসপন্স করছে, তার যে চিকিৎসা সেটা তো রেসপন্স করছে, এটা একটা আশার দিক, রেসপন্স করছে। যেমন ধরেন, আর এখানে তো গুজব আমাদের অজ্ঞানতার কারণে, জ্ঞানহীনতার কারণে অনেক গুজব রটানো হয়। যেমন ধরেন ওনার, আমি যেদিন গেলাম জানলাম যে ওনার অক্সিজেন লেভেলটা নেমে যাচ্ছিল, তো ফলে অক্সিজেন লেভেল নেমে যাওয়ার কারণে যেটা হয়, ওই মানে শ্বাস প্রশ্বাসে একটু কষ্ট হয়, তখন ফুসফুসের উপর চাপটা বাড়ে। তো এটাকে রিলিফ করাবার জন্য তাকে ভেন্টিলেশন দেওয়া হয়েছে। এটা মানে অক্সিজেন দেওয়া আর কি, অক্সিজেন সাপোর্ট। তো অক্সিজেন দেওয়া আর লাইফ সাপোর্ট কিন্তু এক জিনিস না। এটা হচ্ছে তার ফুসফুসকে রিলিফ দেওয়ার জন্য, এবং যদি এই ফুসফুস যে বাড়তি চাপ পড়ছে ফুসফুসের উপর, এটা যদি আপনার সাপোর্টটা দেওয়া হয়, তাহলে কিন্তু ফুসফুস অন্য কাজগুলো করতে পারে, বডি অন্যান্য কাজগুলো করতে পারে। এটা করা হয়েছে। তারপরে দেখা গেল যে ইভেন সংবাদপত্রে বা মিডিয়াতেও কিন্তু লিখে দেওয়া হয়েছে যে ওনাকে ভেন্টিলেশন না, ভেন্টিলেশন তো ঠিকই আছে, কিন্তু লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তো লাইফ সাপোর্টটা হচ্ছে অন্য জিনিস। লাইফ সাপোর্টটা হচ্ছে যখন একজন রোগীর সমস্ত অর্গানগুলো ফেল করে যায়, যখন আর স্বয়ংক্রিয়ভাবে সেগুলো ফাংশন করে না, কাজ করতে পারে না, তখন কৃত্রিমভাবে তাকে বাঁচিয়ে রাখা হয় যে সমস্ত সাপোর্ট দিয়ে, যে সমস্ত ব্যবস্থা, সেটা হচ্ছে লাইফ সাপোর্ট। ভেন্টিলেশন হচ্ছে আমি অক্সিজেন দিচ্ছি, অক্সিজেন দেওয়াকে তো লাইফ সাপোর্ট বলা যাবে না। এরকম মানে এটা অজ্ঞানতা প্রসূত অথবা অজ্ঞতা প্রসূত যেটা, সেটাও কারণে গুজব উঠছে আর কি। জি, সালাউদ্দিন চৌধুরী, একটু আপনার কাছে আসতে চাই। যেহেতু এই যে চিকিৎসা নিয়ে আমরা কথা বলছিলাম, একই সঙ্গে আজকে রিজভী, রুহুল কবির রিজভী একটি কথা বলেছেন যে হাসিনার প্রতিহিংসাতেই খালেদা জিয়ার অসুস্থতা। এই বিষয়টা আপনি একটু কিভাবে দেখছেন জানতে চাই। যে উনি তো যেহেতু অনেক দিন তাকে বিভিন্নভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছিল, দেশে চিকিৎসা নিতে দেওয়া হয়নি, দেশেই চিকিৎসা নিয়েছেন, আজকে তিনি এই কথাটি আবারও বলেছেন। একটু আপনার কাছে বিশ্লেষণ জানতে চাই। ধন্যবাদ আপনাকে। মারুফ কামাল ভাই যখন কথা বলছিলেন তখন আমার এই পয়েন্টটা মাথায় এসেছিল যে এই ব্যাপারে আলোচনা হবে কিনা। ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। আপনার মনে থাকতে পারে যে 2018 সালে একটা হাস্যকর বানানো একটা মামলার রায়ে ওনাকে কারাবন্দি করা হয়। কোথায় কারাবন্দি করা হয়? 228 বছরের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগার, যেটাকে 2016 সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়, এবং সেটা একটা ভুতুড়ে নগরী ছিল। সেইখানে ওনার মতো একজন সাবেক 3বারের প্রধানমন্ত্রী শুধু নন, শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্টের স্ত্রী, উনি একজন ফোর্স কমান্ডারের ওয়াইফ, উনি একজন প্রবীণ নাগরিক, সেই মানুষটাকে, এবং সে একজন নারী সর্বোপরি, সেই মানুষটিকে সেই ভুতুড়ে নগরীতে যে একটা পরিত্যক্ত কারাগারের মাঝে শুধুমাত্র একজন গৃহ পরিচারিকার সাথে অবস্থান করতে হয়েছে দীর্ঘ সময়। এবং ওই সময়টাতে যেটা হয়েছে যে খুব টেকনিক্যালি, কৌশলে তার স্বাভাবিক চিকিৎসা ব্যবস্থা ব্যাহত করা হয়েছে। এর পরবর্তী ধাপে আপনি আসেন, ওনার জন্য যখন চিকিৎসকরা মেডিকেল বোর্ড করলেন, সেই মেডিকেল বোর্ড কিন্তু বারবার মিনতি করেছে তৎকালীন সরকারের কাছে যে তাকে বিদেশে পাঠানো, আমাদের চিকিৎসা সাধ্যের বাইরে চলে গেছে, ওনার এখন বিদেশে চিকিৎসা করা জরুরি। এবং সেটা কিন্তু সেই সরকার তো অনুমতি দেয়নি। এবং তার অসুস্থতা নিয়ে, তার বয়স নিয়ে, তার বিভিন্ন বিষয় নিয়ে এত ব্যঙ্গ, এত বিদ্রুপ করেছেন যে আসলে ওনারা এটা করে কি গেইন করেছেন ইতিহাস সাক্ষী দেবে। তো সাধারণ জনগণের মাঝে কিন্তু বেগম খালেদা জিয়ার প্রতি
প্রচণ্ড শ্রদ্ধা, ভালোবাসা, সমবেদনা বেড়েছে কিন্তু। তো রুহুল কবির রিজভী সাহেব যেটা বলেছেন ওনার সাথে আমি একমত। কারণ কি এই বয়সে ওনার যেই অসুস্থতার যে কারণগুলো, সেখানে যদি আপনি স্বাভাবিক চিকিৎসা সময় মতো দিতে না পারেন, আজকে তার পরিণতি কিন্তু উনি এই সাফার করছেন। তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে এই পরিণতি তো ওনাকে পড়তে হতো না। এবং অনেকেই তো বলছিলেন যে তাকে বিভিন্নভাবে স্লো পয়জনিংও করা হয়ে থাকতে পারে বা সন্দেহ প্রকাশ করেছেন। ওটা প্রচলিত, আপনি উড়িয়ে দিতে পারেন না। কারণ আমি যদি একটু পেছনে যাই, আপনি 111 সরকারের সময় কিন্তু একটা শব্দ বহুল ব্যবহৃত হয়েছে যে -2 ফর্মুলা, রাইট? এখন কথা হচ্ছে কি, আমরা সাধারণ জনগণ তো আসলে অত বুঝি না যে স্বদেশী কুশীলব যারা ছিলেন তারা জানতেন -2 মানে শেখ হাসিনা এবং খালেদা জিয়া। বাট আন্তর্জাতিক খেলোয়াড়রা কিন্তু জানতেন -2 মানতে আমি দায়িত্ব নিয়ে বলছি বেগম খালেদা জিয়া এবং তার পুত্র তারেক রহমান। ঠিক আছে? সো উনি যদি এই ব্যবস্থায় স্লো পয়জনিং হোক কিংবা ব্যবস্থা চিকিৎসা ব্যাহত করে হোক, যদি উনি চলে যেতেন, এটা ছিল গত সরকারের উদ্দেশ্য এবং এটা হীন উদ্দেশ্য, এটা হওয়া উচিত না। শুধু সাবেক প্রধানমন্ত্রী বলে বলছেন, একজন সাধারণ নাগরিকের প্রতি এটা হওয়া উচিত না। বাট গত সরকারের কাহিনী তো সবাই জানে এখন। ঠিক আছে, এটা খুবই দুঃখজনক। আজকে উনি যে অবস্থায় আছেন একজন মানুষ হিসেবে, আমার মনে হয় যে মারুফ কামাল ভাই যেটা বললেন যে অজ্ঞতা প্রসূত অনেক কথা, অনেক বাজে বাজে কথা বলে, আমি বলবো যে চিকিৎসকদের বাইরে আমাদের যেটা দায়িত্ব আমরা করতে পারি, আমরা প্রার্থনা করতে পারি তার সুস্থতার জন্য। ঠিক আছে? তবে আমি রুহুল কবির রিজভীর সাথে একমত যে তার সেই চিকিৎসা, আপনি দেখেন শুধু শারীরিক চিকিৎসা না, আপনি তার মানসিক অবস্থাটা ভেবে দেখেন। আমাকে যদি সেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে রেখে দেওয়া হয়, যেখানে কেউ নেই, শুধু আমরাই তো অসুস্থ হয়ে যাবো মানসিকভাবে, সেখানে এরকম একজন প্রবীণ নাগরিক যিনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, একটা দলের চেয়ারপারসন, তাকে এইভাবে যে আচরণ করা হয়েছে, এটা তার শারীরিক এবং মানসিকভাবে অনেক। মানসিক বললেন, এই যে 111-এর পরে ধারাবাহিকভাবেই কিন্তু এই পরিবারকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে, ক্ষতিগ্রস্ত করা হয়েছে। যেমন উনি নিজেও জেলে ছিলেন, তারেক রহমানকেও সেই সময় বিদেশে পাঠানো হয়েছে, তার উপরে অত্যাচার করা হয়েছে এবং কোকো পরে উনিও ইন্তেকাল করেছেন এবং তারেক রহমান আসতে পারেন এই দেশে। এর মাঝে আমি আরেকটু যে প্রশ্ন করতে চাই যে তারেক রহমান নিজেও সেখান থেকে এই কি চিকিৎসা হচ্ছে সেই ফলোআপগুলো করছিলেন এবং তার যে দেশে আসার বিষয় নিয়েও আমরা বিভিন্ন রকমের গুজব দেখছি। আমরা একটু পরপর সেই পুরাতন ছবি দেখছি যে এয়ারপোর্টে তিনি ঢুকেছেন, আসতেছেন এবং কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে আসার জন্য যে ট্রাভেল পাস দরকার সেটা তিনি এখনও চাননি। আপনার কাছে একটু জানতে চাই এ বিষয়ে আপনি কিছু বলতে চান কিনা? দেখুন, এখানে নিশ্চয়ই পুরো বিষয়টা সবিস্তরে না জেনে কিছু বলা ঠিক হবে না। ডেফিনেটলি দেয়ার আর সাম ইস্যুস থাকতে পারে যেগুলোকে অ্যাড্রেস করি ওনাকে আসতে হবে, 1 নম্বর। তো এর বাইরে আমি যদি বলি খুব সাধারণ দৃষ্টিতে, আমি যদি নিরাপত্তার কথাটা বলি আর কি, আমাদের দেশ কিন্তু একটা অন্যরকম রূপান্তরের মাঝখান দিয়ে যাচ্ছে। এই যে পলিটিক্যাল ডিস্টেবিলাইজেশন হয়েছে, বিরাজনীতিকরণ হয়েছে, একটি সরকার পালিয়ে গেছে এবং সেই সরকারের প্রধান থেকে প্রতিটি মানুষ যেরকম জিঘাংসাপূর্ণ কথাবার্তা বলছেন এবং সর্বোচ্চ নেত্রী যেভাবে ফোন আলাপগুলি আমরা শুনছি যে মেরে ফেলো, ধরে ফেলো, ছাড়বো না, তাতে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, তার নিরাপত্তার বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখন সরকার বলছেন যে আমরা তার নিরাপত্তা দেবো, অবশ্যই সরকার নিরাপত্তা দেবে, কিন্তু সরকার তো বেনজির ভুট্টোকেও নিরাপত্তা দিতে চেয়েছিলেন, সরকার তো রাজীব গান্ধী সরকারে থাকা অবস্থাও তো নিরাপত্তা দিতে চেয়েছিলেন। তো এটার সাথে অ্যাসোসিয়েটেড আরও কিছু ইস্যু আছে। ডেফিনেটলি উনি তো আসবেনই, উনি তো আসতেই হবে মায়ের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য। তো দেখা যাক, অপেক্ষা করছি। জি, মারুফ কামাল খান, একই প্রশ্নটা আপনার কাছে যে তারেক রহমানের দেশে আসা নিয়েও আমরা ইভেন রাজনৈতিক দলগুলোকেও দেখছি তার কথা নিয়ে ট্রল করা হচ্ছে যে তিনি আসতে পারছেন না। অনেকেই বলছেন যে অন্য কোনো কিছু চিন্তার এখানে সুযোগ নেই, মায়ের অসুস্থতার আগে তার দেশে আসা উচিত। বিভিন্ন জন জ্ঞান দিচ্ছেন, যেমন আবার এও বলেছেন যে যেমন অনেকটাই কথা বলা হয়ে থাকে যে মায়ের চেয়ে মাসির দরদ অনেক বেশি, সেটাও অনেকেই বলছেন। আসলে নিশ্চয়ই তিনি কোনো কারণ তো আছেন, সেজন্যই আসছেন না। আপনার এই বিষয়ে জানা আছে কিনা? আমি এটা আপনার এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আপনি রুহুল কবির রিজভীর একটা মন্তব্য নিয়ে প্রশ্ন করেছিলেন, উনিও বলেছেন। তো আমি একটু বলতে চাই, আমি তো ম্যাডামের সঙ্গে কাজ করেছি বেগম জিয়ার সঙ্গে, আপনি তার প্রেস সেক্রেটারি ছিলেন, এবং আমি কিছু কিছু তো জানি, আমার কিছু অভিজ্ঞতা আছে। সেটা হচ্ছে যে ম্যাডাম জিয়া কিন্তু স্বাস্থ্য সচেতন একজন মানুষ, তিনি ভিভিআইপি, তিনি আগে থেকেই কতকগুলো অসুস্থতা তার ভিতরে ছিল, 2-1টা অসুস্থতা তার মধ্যে ছিল, কিন্তু প্রতিনিয়ত কিন্তু নিয়মিতভাবে ওনার স্বাস্থ্য পরীক্ষা করা হতো।
রক্ত পরীক্ষা বা স্বাস্থ্য পরীক্ষা বলতে যা বোঝায় এটা নিয়মিত করা হতো। লিভার সিরোসিস, এটা আপনি যে কোনো বিশেষজ্ঞকে জিজ্ঞেস করবেন, লিভার সিরোসিস একটা রোগ যেটা কিন্তু রাতারাতি হয়ে যায় না, যে হঠাৎ করে দেখা গেল ওয়ান ফাইন মর্নিং আপনার লিভার সিরোসিসে আক্রান্ত, এরকম না। এটা কলেরা না, এটা না, যে এই ধরনের রোগ না। এটা কিন্তু অনেক আগে থেকে ধীরে 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 স্লো প্রসেসে আগায় এবং অনেক আগে থেকে সিমটম পাওয়া যায়। তো বেগম জিয়ার কিন্তু সবসময় স্বাস্থ্য পরীক্ষার মধ্যেই উনি থাকতেন, উনি ভিভিআইপি ট্রিটমেন্ট পেতেন, স্বাস্থ্য পরীক্ষা ছিল, এবং ওনার কখনো লিভার সিরোসিস বা লিভারের কোনো ত্রুটি এটা কখনো ছিল না। এটা হঠাৎ করে যখন উনি হাসপাতালে গেলেন, জেলে গেলেন, জেল থেকে যখন ওনাকে পিজি হাসপাতালের মাধ্যমে চিকিৎসা বাধ্যতামূলক করা হলো, যে পিজি হাসপাতালের ডাক্তাররাই ঠিক করে দেওয়া হলো অমুক অমুক ডাক্তার দেখবে, আর কেউ দেখতে পারবে না, এই যে নির্ধারণ করে দেওয়া হলো, তখন আপনার মনে থাকবার কথা যে পিজি হাসপাতালের ভিসি থেকে আরম্ভ করে এবং যারা তার চিকিৎসায় যাদেরকে নিয়োজিত করা হয়েছিল তারা প্রতিদিনই কিন্তু মানে প্রায় নিয়মিত প্রেস ব্রিফিং করতেন এবং সাংবাদিকদের বলতেন উনি চমৎকার আছেন, ওনার স্বাস্থ্যের কোনো ত্রুটি নাই, উনি সব কিছু ঠিক আছে, ওনার পায়ে একটু সমস্যা আছে, এর বাইরে কিছু নাই, উনি স্বাভাবিক আছেন, এটাই কিন্তু বলা হতো। এবং ওনাকে মানে যখন ওই যে করলো, মানে বাসায় থাকবার অনুমতি দেওয়া হলো, তার আগ পর্যন্ত তারা এটাই বলেছেন। তার মানে তারা সত্য গোপন করেছেন, অথবা কোনো তার চেক করেন নাই, অথবা জাতিকে তারা বিভ্রান্ত করবার চেষ্টা করেছেন, কোনো কিছু আড়াল করবার চেষ্টা করেছেন। যিনি বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে পরীক্ষায় ধরা পড়লো যে উনি লিভার সিরোসিসে আক্রান্ত, তাহলে হসপিটালে তো তার 7 দিন আগে যে বলা হলো যে না ওনার কিছুই নাই, কোনো রোগ নাই, তা এটা কি মূলত হচ্ছে যেটা খুবই স্পষ্ট, সমস্ত ইন্ডিকেশনে পরিষ্কার যে উনি কারাগারে যাবার পরে তাকে লিভার সিরোসিসে আক্রান্ত করা হয়েছে, এবং যে যে পন্থায় করা সম্ভব তার সঙ্গে আমার মনে হয় যে এই যে তার নিয়োজিত শেখ হাসিনার নিয়োজিত চিকিৎসকরাও জড়িত, তাদেরকে যদি আজকে আমার মনে হয় যে জিজ্ঞাসাবাদ করা দরকার, সময় এসছে এটা জিজ্ঞাসাবাদ করা দরকার। কেননা এইরকম একজন মানে ভিভিআইপি পার্সোনালিটিকে, সারা দেশের মানুষের নেত্রীকে, তাকে যেভাবে অসুস্থ করা হয়েছে, লিভার সিরোসিসে আক্রান্ত করা হয়েছে, এবং তারা কিন্তু জেলে থাকা অবস্থায় কেউ বলেনি, উনি বেরিয়ে আসার পরে এটা ধরা পড়লো। সুতরাং এটা তাকে যে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, হত্যার মানে এটা এক ধরনের কিন্তু হত্যা প্রচেষ্টা, অ্যাটেম্প টু মার্ডার, এটা আমাদেরকে খুব জোরের সঙ্গে বলতে হবে। জি। তারপরে আপনি যে প্রশ্ন করলেন, এটা হচ্ছে কি এই প্রশ্নের ওই তারেক রহমান প্রত্যাবর্তন বা দেশে ফেরা সংক্রান্ত, এটা খুব সুনির্দিষ্ট করে বলা তো একটু কঠিন। তবে কয়েকদিন আগে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন ফিরে আসা সম্পর্কিত, সেটা তো আমরা সকলেই জানি। তিনি সেখানে বলেছেন যে তারপর থেকেই মূলত সমালোচনা বা আলোচনাটা সূত্রপাত হয়েছে। তিনি বলেছেন যে এটা আমার একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না। তো এটা নিয়ে নানান কথা হচ্ছে, একক সিদ্ধান্ত না তাহলে কোন পরাশক্তির এর সঙ্গে জড়িত। কেউ বলছে যে এটা কোনো প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের দিকে উনি নিরাপত্তা গঠিত ব্যাপারে লিখছেন, এমনও যেটা ইন্ডিয়া এবং অন্যান্য এরকম নাম টাম দিয়ে তারা মানে গবেষণা চলছে এটা নিয়ে বিষয়। যদিও তারা কোনো সূত্র উল্লেখ করতে পারে। আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো সেটা যে আমার ধারণা যেটা ওনার ওই স্ট্যাটাস পড়ে তার ভাষা পরিভাষা আমি যতটুকু জানি বুঝি, সেটা হচ্ছে উনি তার নিকটজনদের পরিবারকে মিন করেছেন, যে ওনাকে আসতে হলে ওনার পরিবারের একটা মতামতের দরকার আছে, সবাই মিলে যখন সিদ্ধান্ত নেবে তখনই উনি আসবেন। উনি একক সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে না, এর সঙ্গে পরিবার জড়িত আছে। এখন পরিবার কেন জড়িত দেখেন, কিছু কিছু পরিবার থাকে তার যে নিরাপত্তা ঝুঁকি, ভালনারেবিলিটি, এটা কিন্তু কমন না, মানে সাধারণ না, সকলের জন্য যেরকম ঝুঁকি একই রকম না। আপনি দেখেন আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচাইতে নিরাপদ রাষ্ট্র। সেখানে যদি আমি একটা ফ্যামিলির কথা বলি, আপনার সঙ্গে সঙ্গে বলবেন যে হ্যাঁ তাই তো। আমি যদি কেনেডি ফ্যামিলির কথা বলি, এই ফ্যামিলি কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু নিরাপত্তার ঝুঁকিতে ছিলেন, এখনও আছেন, এবং তারা কিন্তু নানা ধরনের অপমৃত্যুর শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন, নিহত হয়েছেন, ধারাবাহিকভাবে একটা ফ্যামিলির উপর দিয়ে গেছে। এইখানে তারেক রহমান যে ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করেন, তিনি যে ফ্যামিলিতে যে ফ্যামিলির মেম্বার, সেই ফ্যামিলির দিকে যদি আপনি তাকান, তার বাবা তিনি মানে স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, রাষ্ট্রপ্রধান ছিলেন, তার কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়নি, তাকে হত্যা করা হয়েছে। আপনি যদি তার মায়ের কথা, তিনি একজন নারী বলে হয়তো তাকে হত্যা করা হয়নি সরাসরি, তাও তো এই যে লিভার সিরোসিস তৈরি করে দেওয়া হয়েছে। তো তার উপর এহেন নিপীড়ন নাই, নির্যাতন নাই যেটা হয়নি, এখনও হচ্ছে একদম। মানে নির্যাতনের কুফল তো তিনি ভোগ করছেন। এটা তার একমাত্র একটা ছোট ভাই ছিল,
তার যে মৃত্যু এটা কিন্তু স্বাভাবিক বলে মনে হয় না। এটা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন আছে। তারেক রহমানের নিজের কথা বলি, যখন দেশে একটা অস্বাভাবিকভাবে সরকার পরিবর্তন হলো, ১/১১ কথা আমি বলছি, তখন কি হলো? তারেক রহমানকে গ্রেফতার করা হলো। তিনি যদি কোনো অন্যায় করে থাকেন, অপরাধ করে থাকেন, কোনো শাস্তিযোগ্য কোনো কাজ করে থাকেন, তার জন্য বিচার হবে, শাস্তি হবে, এটা স্বাভাবিক হতে পারে। সেটা নিয়ে আমরা কেউই আপত্তি করব না। আমরা মানে আইনের শাসন, বিচার ব্যবস্থার উপর আমরা আস্থাশীল। কিন্তু কি করা হলো? তাকে রাষ্ট্রীয় কাস্টডিতে থাকা অবস্থায় তাকে হত্যা করবার চেষ্টা করা হলো, তাকে পঙ্গু করে দেওয়া হলো, শারীরিকভাবে নির্যাতন করে। জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, তার উপর তাকে হত্যা করবার উদ্দেশ্যেই তো যেভাবে নির্যাতন চালানো হয়েছে এটা। তাহলে একটা পরিবারের এতগুলো ঘটনা কিন্তু আপনার ধারাবাহিকভাবে দেখতে হবে, এটা বুঝতে হবে। অর্থাৎ আমরা বলি যে খালেদা জিয়ার পরিবার বা জিয়াউর রহমানের পরিবার এটা হলো দেশের জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক। তো জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক যদি আমরা কোনো পরিবারকে বলি, কাউকে বলি, কোনো গোষ্ঠীকে বলি, তাহলে কি স্বাধীনতা সার্বভৌমত্ব তো এমনি একটা বিমূর্ত জিনিস না, এটার পক্ষ প্রতিপক্ষ আছে। অবশ্যই স্বাধীনতার পক্ষ আছে, প্রতিপক্ষ আছে। এই যে স্বাধীনতার প্রতীকের উপর স্বাধীনতার প্রতিপক্ষের দিক থেকে হামলা আসার তো সম্ভাবনা আছে, থাকতে পারে। তো এটা হচ্ছে নিরাপত্তা ঘটিত একটা দিক আর কি। এটা আমি বললাম। আরেকটা ব্যাপার আমার কাছে যেটা মনে হয়, সেটা আরেকটা ব্যাপার হতে পারে, এটা আমি অনুমান করে বলছি, এটা আমার কাছে আমি তথ্য হিসাবে দিচ্ছি না। সেটা হচ্ছে যে সম্ভবত তিনি বিলেতে এখান থেকে যখন চিকিৎসার জন্য গিয়েছিলেন, যে এখানে যে রাজনৈতিক বৈরী পরিবেশ সৃষ্টি হয়েছিল, তার জন্য সম্ভবত বিলেতে তিনি রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন। তা এবং সম্ভবত তার স্ট্যাটাস এখন পর্যন্ত বিলেতে রাজনৈতিক আশ্রয়। তো রাজনৈতিক আশ্রয়ের কতকগুলো আপনি যখন রাজনৈতিক আশ্রয় শেষ করতে চাইবেন বা এটাকে অল্টার করতে চাইবেন, চেঞ্জ করতে চাইবেন, তখন কিন্তু একটা প্রসিডিওর আছে। না হলে আপনি যদি হুট করে চলে আসেন, তাহলে জীবনে আপনি আর ওই কান্ট্রিতে, ওটা তো বাতিল হবেই, এবং জীবনে আপনি কখনো আর ওই দেশে যেতে পারবেন না, সেটা একটা ব্যাপার আছে। এটা একটা প্রসিডিওরের মধ্য দিয়ে ধরেন কোর্টে যেতে হয়, সেখানে দরখাস্ত দিতে হয়, এটা একটা হিয়ারিং হয়, একটা সময় লাগে আর কি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা বিরতির সময় হয়েছে, বিরতির পরে এসে কথা বলবো। এম সালাউদ্দিন চৌধুরী, আপনার কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই। নিরাপত্তার কথা যেহেতু উনি বললেন, বেগম খালেদা জিয়া এখন হসপিটালে চিকিৎসাধীন, সেই সময় আমরা দেখলাম যে সরকার তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করলেন এবং সেখানে এসএসএফ এর দায়িত্বে তিনি এখন আছেন, নিরাপত্তার দায়িত্বে এসএসএফ আছেন। এই সময় তাকে এসএসএফ দেয়া বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা, এটা কি শুধুই নিরাপত্তা নির্বিঘ্ন করার জন্যই, মানে চিকিৎসা ব্যবস্থাটা নির্বিঘ্ন করার জন্যই এই নিরাপত্তা ব্যবস্থা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? আমরা সেটা একটু আপনার কাছ থেকে বিরতির পর জানবো। প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে। আমরা কথা বলছিলাম জাতীয় ঐক্য, খালেদা জিয়া, এই বিষয় নিয়ে। জনাব সালাউদ্দিন চৌধুরী, বিরতির আগে যে প্রশ্নটি করে গিয়েছিলাম, যে এই যে নিরাপত্তা ব্যবস্থা এসএসএফ এর দায়িত্বে এখন, উনি যেহেতু হসপিটালে, ঠিক সেই সময় এটা কি চিকিৎসা ব্যবস্থাটা নির্বিঘ্ন করার জন্য, নাকি এর পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে? দেখুন, উনি তো অত্যন্ত বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি বা নেত্রী যদি বলা হয় বাংলাদেশে, এটা বাস্তবতা সবাই স্বীকার করবে, ইট ইজ খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া। এবং ওনার প্রতি যে মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, আবেগ, ভালোবাসা, অনেকেই আমরা বুঝি না যে একটা মানুষ চিকিৎসাধীন অবস্থায় তাকে কতটুকু স্পেস দিতে হয়। তো এই আবেগে আপ্লুত হয়ে আপনি দেখতে পাচ্ছেন যে এবার কেয়ারে শত শত মানুষ, তার সমর্থক, তার ভক্তরা ভিড় করছে। তাতে হয় কি, হাসপাতালে শুধু ওনার না, অন্যান্য যে রোগীরাও আছে সেখানেও মনে করেন তাদের এক ধরনের বিঘ্ন ঘটতে পারে। ঠিক আছে, যেটা দলের পক্ষ থেকে বলা হয়েছে যে যাতে ভিড় না করে অন্যদের যেন চিকিৎসা বিঘ্ন না ঘটায়। আর দ্বিতীয়ত হচ্ছে নিরাপত্তার বিষয়টি তো অবশ্যই আছে। এসএসএফ মানেই তো দে উইল এনশিওর দি সিকিউরিটি, স্পেশাল সিকিউরিটি ফোর্স, সেটা আছে এবং সেটার কারণেও রয়েছে। দ্বিতীয়ত হলো যে আপনার ধরেন তার প্রতি একটা যে প্রোটোকলটা একসময় তিনি পেয়েছেন, উনি তো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, প্রাইম মিনিস্টার ছিলেন, এটা এক ধরনের সম্মানসূচক কি আমি বলতে পারি বর্তমান সরকারের তরফ থেকে। তবে মূলত সিকিউরিটিটা একটু এনশিওর করাটাই মূল উদ্দেশ্য আর কি। এখন যেমন ধরেন নর্মাল যে সিকিউরিটি দেওয়া হয়, সেখানে কিন্তু আমরা দেখেছি যে শত শত মানুষ গিয়ে ভিড় করছে হাসপাতালের সামনে, তার প্রিয় নেত্রী একটু দেখবে বলে।
কারণ ওনার জনপ্রিয়তা তো আকাশচুম্বী। উনি এখন বেগম খালেদা জিয়া নেই, উনি এখন জাতীয় ঐক্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। জি, এটা আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও বলতে শুনছি এখন। একমাত্র সেই রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল তার জনপ্রিয়তা সহ্য করতে পারে না, তারা ছাড়া বাকি সবাই বাংলাদেশের কিন্তু তার জন্য প্রার্থনা করছে। কাজেই এত বড় মাপের একজন মানুষ, এত জনপ্রিয় একটা মানুষের নিরাপত্তা বিধান করা, পাশাপাশি ওনার যে চিকিৎসা, এটা খুব ক্রিটিক্যাল একটা ট্রিটমেন্ট হচ্ছে, ঠিক আছে, সেখানে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সবকিছু মিলেই আমার মনে হয় এই নিরাপত্তা ব্যবস্থাটা। এখন তারেক রহমান যদি এই মুহূর্তে দেশে চলে আসেন যে কোনো সময়, নিশ্চয়ই উনি পর্যবেক্ষণ করছেন তার মার চিকিৎসার ব্যবস্থা যে কি অবস্থা, তাহলে উনি কি এসএসএফ এর নিরাপত্তা পাবেন কিনা আসলে? ওটা তো আসলে সরকার বলতে পারে, তবে আমার ধারণা যে এরকম বৃহৎ রাজনৈতিক দলগুলো এই সেফটি কনসার্নটা নিয়ে অনেক জায়গায় কথা হচ্ছে, সেই ক্ষেত্রে সরকার সেটা বিবেচনা করবে কিনা বা করা উচিত কিনা? সরকারও বলেছে তারা যথেষ্ট নিরাপত্তা বিধান করার চেষ্টা করবে, তারা নিরাপত্তা নিশ্চিত করবে। তো নিশ্চিত করতে গিয়ে যদি এসএসএফ এর প্রয়োজন পড়ে, আমি মনে করি যে সরকারের তরফ থেকে সেই সিদ্ধান্ত আসতে পারে। বিকজ আপনি একটা চিন্তা করেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটি কিন্তু মানে 5ই আগস্টের পরে কিন্তু খুব একটা স্বাভাবিক অবস্থা না, ঠিক আছে। আপনি 350 থেকে 400 ছোটোখাটো আন্দোলন হচ্ছে এই সরকারের বিরুদ্ধে, এবং কারা করছে সেটা আপনি জানেন। ওপার থেকে যে ওহী নাজিল হচ্ছে, আমরা অডিও বার্তাগুলো শুনি, খুব অবাক হই যে একটা দলের নেত্রী যিনি প্রধানমন্ত্রী ছিলেন, উনি কি করে এভাবে মানে কি বলে এটাকে, উস্কানিমূলক এবং উন্মত্ততার পরিচয় দিতে পারে, তার সমর্থকদেরকে উদ্বুদ্ধ করে ভাঙচুর বা ধ্বংসাত্মক কাজ করার জন্য। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে এত বড় দলের একজন নেতা, ট্রুলি স্পিকিং, ইভেনচুয়ালি উনি এখন হাল ধরে আছেন, যেহেতু বেগম খালেদা জিয়া এখন চিকিৎসায় আছেন। আমার তার নিরাপত্তার ব্যাপারেও সরকার গুরুত্ব দিবেন এবং প্রয়োজনে এসএসএফ এর যে প্রোটোকলটা বিধান করবেন। জি, ধন্যবাদ আপনাকে। মারুফ কামাল খান, এই বিষয়টা আপনার কাছ থেকেও একটু জানতে চাই যে এখন হসপিটালে বেগম খালেদা জিয়া, সেখানে তাকে এসএসএফ নিরাপত্তা দিচ্ছেন। তারেক রহমান আসবে, সেই বিষয় নিয়ে বিভিন্ন কনসার্ন, বিভিন্ন কথা হচ্ছে। সবচেয়ে বেশি কথা হচ্ছে যে তার নিরাপত্তা ব্যবস্থার জন্যই হয়তো তিনি দেশে আসছেন না। সেই ক্ষেত্রে যদি উনি দেশে আসেন, সরকার কি তাকে এই নিরাপত্তা ব্যবস্থাটা দেবে কিনা বা দেয়া উচিত কিনা, আপনি কি মনে করেন? সালাউদ্দিন সাহেব যেটা বললেন, আমি তো একমত, একই কথাই বলবো, একই কথার পুনরাবৃত্তি করার দরকার নাই। ঠিকই আছে, আমি তো মনে করি যে এটা সরকারের সিদ্ধান্তের ব্যাপার, এবং সরকার তো বলেছে যে যা প্রয়োজন, যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা বিধান করা দরকার সেটা তারা করবে। তো সেটা করার, এবং নিঃসন্দেহে তারেক রহমান সবচাইতে নিরাপত্তা ঝুঁকিতে থাকা ব্যক্তিদের, উনি তো ব্যাখ্যাও করলেন, নিরাপত্তা ঝুঁকিতে থাকা ব্যক্তিদের একজন। তো সুতরাং তার ব্যক্তিগত নিরাপত্তা, দৈহিক নিরাপত্তা এবং মানসিক সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা, তিনি তো রাষ্ট্রের নাগরিক, এটা রাষ্ট্রের কর্তব্য। তারপর আরেকটা জিনিস আছে, সেটা হলো এই দেশে তো গণতন্ত্র ছিল না, এখনও নাই। গণতন্ত্রের দিকে আমরা যাত্রা করব একটা নির্বাচনের মধ্য দিয়ে। তো নির্বাচনের মধ্যে দিয়ে আমরা যখন গণতন্ত্রের দিকে যাত্রা করব, তখন জনগণ বেছে নেবে, যেটা সুযোগ ছিল না দীর্ঘদিন, তাদের পছন্দের সরকার তারা বেছে নেবে। এই যে পছন্দের সরকার পরবর্তীতে, এখন যে আপনার রাজনৈতিক ব্যবস্থা, এটা আমরা সকলেই জানি যে এখন রাজনৈতিক অবস্থাটা কি। ধরেন একটা দল যা ফ্যাসিবাদ, অত্যাচার, উৎপীড়ন, হত্যাযজ্ঞ, গুম, খুন সহ সব ধরনের অপরাধ, দুর্নীতি, লুণ্ঠন, এইসব অপরাধের কারণে কিন্তু একটা দল কার্যক্রম এখন মানে সাময়িকভাবে নিষিদ্ধ আছে। তো সুতরাং আর যে বিকল্প যে সমস্ত রাজনৈতিক দল প্রতিষ্ঠান এখানে আছে, যদি একটা নির্বাচন হয়, আমরা দেশের মানুষ হিসেবে না, সাধারণ নাগরিক হিসেবে আমরা যতটা বুঝি, তারেক রহমান একটা মানে বড় বিকল্প, যে এখানে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণের ভোটের মাধ্যমে, জনগণের ইয়ের মাধ্যমে পেতে পারে। তো সুতরাং আগামীতে মানুষ যাদের উপর আস্থা রাখতে পারে, যাদেরকে সরকার গঠনের দায়িত্ব দিতে পারে, তার মধ্যে তো তারেক রহমান প্রধানতম একজন, তাই না? তো সুতরাং তার নিরাপত্তা আরো বেশি ভালনারেবল, এটা কিন্তু রাষ্ট্রের দিকেই কর্তব্য। আপনি যেহেতু নির্বাচনের কথা বললেন, অনেকেই এটাও বলছেন যে তারেক রহমান দেশে আসছেন না, তিনি আসলে কবে আসবেন। এর আগে যেটা আমরা শুনেছি, আপনার কাছ থেকেও একটু আগে আমি অফ এয়ারে শুনছিলাম যে উনি নির্বাচনের তফসিল ঘোষণা হলেই চলে আসবেন, এমনও আমরা শুনছি। দুইটা তথ্য আছে সেখানে, হচ্ছে তার দল থেকে, বিএনপি থেকে এর আগে বলা হয়েছে যে নির্বাচনের তফসিল ঘোষণার পরে তিনি আসবেন, এটা বলা হয়েছে। কিন্তু কালকে আবার দলের মহাসচিব আরেকটা কথাও বলেছেন, তিনি বলেছেন যে ম্যাডাম জিয়ার শারীরিক অবস্থা, দৈহিক অবস্থা যদি অপরিবর্তিত থাকে এবং তাকে বাইরে নেওয়ার মতো অবস্থা যদি না হয়, তাহলে তার দ্রুত চলে আসবেন।
তখন হয়তো ওই নির্বাচনের শিডিউল পর্যন্ত তিনি অপেক্ষা আমি সেই নির্বাচনটা নিয়েই একটু জানতে চাচ্ছিলাম যে অনেকেই বলছেন এই বিষয়েও যে নির্বাচন নিয়েও অনেকে বলছেন যে যদি তারেক রহমান দেশে না আসেন তাহলে নির্বাচন নিয়েও একটু শঙ্কা আছে। না, আমার কাছে যেটা মনে হয় মানে যদির উপরে ধারণা না করি, আমরা মনে করি যে এখন যা স্বাভাবিকভাবে চলছে এটা যদি চলে, কোনো ধরনের বড় ধরনের কোনো বিপর্যয়, কোনো ধরনের মানে কি বলে খুব মন্দ কিছু না ঘটে, তাহলে তো তারেক রহমান আসবেন, নির্বাচন হবে, এটাই স্বাভাবিক হবে। এটা নিয়ে সন্দেহ সংশয় প্রকাশ করার, কিছু তো সংশয়বাদী লোক সমাজে সবসময় থাকে, কিছু মতলবী মানুষ থাকে, কিছু মানুষ থাকে যারা মনে করে যে নির্বাচন হলে দেশটা স্টেবল হবে, স্থিতিশীল হবে, ভালো হবে, দেশের ভালো চায় না, এরকম লোক তো আছে, আমাদের দেশের মধ্যেই আছে, আমাদের সমাজের মধ্যেও আছে। সুতরাং এখন তো নির্বাচন ছাড়া কোনো গত্যন্তর নাই, আমাদেরকে একটা নির্বাচিত সরকারের দিকে যেতেই হবে এবং দেশের এটাই নিয়তি, এছাড়া আমাদের সবাই তো নির্বাচনের রাস্তাতেই আছে। তো সুতরাং নির্বাচন হবে না, তারপর নানা রকমের সন্দেহ সংশয় সৃষ্টি করা, সরকার যারা নির্বাচন করবার একটা প্রধান স্টেক হোল্ডার যারা, সে সরকারের প্রধান ব্যক্তি থেকে আরম্ভ করে সকলেই সারাদিন বলছেন যে নির্বাচনে, এবং নির্বাচন কমিশন নির্বাচনের সমস্ত আয়োজন সম্পন্ন করছে, এগিয়ে যাচ্ছে প্রতিদিন। বিদেশিরাও কিন্তু এসে বলছে নির্বাচনের যে সমস্ত আয়োজন তাতে তারা সন্তুষ্ট। তো এখানে নির্বাচন হবে না, এই হবে সেই হবে, এগুলো তো সালাউদ্দিন চৌধুরী, আপনার কাছ থেকে একই প্রশ্নটা একটু জানতে চাই যে তারেক রহমানের সঙ্গে যে নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গে কোনো আসলে সংযোগ আছে কিনা। যেমন এই মুহূর্তে আমরা মাঝখান থেকে তো প্রতিনিয়ত শুনলাম সবাই নির্বাচনের দিকেই আছে এবং সেটাই ছিল, সংশয়টা কম ছিল। আবারও নির্বাচন নিয়ে একটু অনেকেই অনেক রকম কথা বলছেন। আজকে এনসিপিরও একজন বলেছেন যে দেশের এই যে রাজনৈতিক যে অবস্থাটা, এই অবস্থা পরিবর্তিত না হলে বা অবস্থাটা যদি একটু স্থিতিশীল না হয়, সেই ক্ষেত্রে তফসিলটা না দেওয়াই ভালো হবে। এনসিপি থেকেও নাসিরউদ্দিন পাটোয়ারি এই কথা বলেছেন। না, ধন্যবাদ। নির্বাচন নিয়ে সংশয়ের অনেক কারণ থাকতে পারে এবং যেটা সোহেল ভাই বললেন যে সংশয়বাদী বলে একটি গোষ্ঠী আছে যারা সবসময় সব কিছুরই সংশয় খোঁজে। তো অফিসিয়ালি যদি আমরা বলি, প্রধান উপদেষ্টা প্রথম থেকেই যেই টাইম ফ্রেমটা ফিক্স করে দিয়েছেন, এখন পর্যন্ত উনি ওটাতেই জোর দিচ্ছেন এবং ওনার যে উপদেষ্টা আছেন বা নির্বাচন কমিশন আছেন ওই পথেই আগাচ্ছে, যেটা একটু আগে মানব কামাল সাহেব বললেন। তো আমরা আশা করছি যে, কারণ কি আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের কিন্তু কোনো বিকল্প নেই একটা দীর্ঘমেয়াদী সরকার পরিচালনার ক্ষেত্রে। ইন্টারিম গভর্নমেন্ট হলো একটা অস্থায়ী ব্যবস্থাপনা, ঠিক আছে, এবং এটা প্রধান উপদেষ্টা বারবার বুঝেছেন এবং বলছেন যে উনি নির্বাচন দিয়ে তার আগে যে কর্মকাণ্ডগুলো আছে, যেটা বিচার প্রক্রিয়া, তারপরে কিছুদিন আগে দেখলেন বিডিআর কার্নেজির একটা তদন্ত কমিটি রিপোর্ট পেশ করলেন, এই কাজগুলো উনি করে যেতে চান, কিছু সংস্কার করে যেতে চান, সেটা একদিকে চলছে, নির্বাচনের কাজ আরেকদিকে চলছে। তবে সংশয়ের বিষয় যেটা আপনি বললেন, এখনও ধরেন অনেকগুলি পক্ষ আছে, তো এনসিপি তো জাস্ট নিউ বর্ন, ঠিক আছে, তাদের প্রত্যাশা হলো যে আমরা, ধারণা, আমি বলছি না যে এটা সত্যি, যে যত বিলম্বিত হবে আমরা তত জনগণের কাছে যাব, জনসংযোগ বাড়বো, জনপ্রিয়তা পাবো। আমরা এনসিপি আজকে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন সনদ পেয়েছে তাদের দলের শাপলাকলি, তাহলে জাস্ট বর্ন মানে আমি বলবো কি, ঠিক আছে। তাহলে তো তাদের এটা একটা লক্ষ্য থাকতে পারে যে যত বিলম্ব হবে আমরা জনগণের কাছে যেয়ে জনসংযোগ বাড়াবো, জনপ্রিয়তা বাড়াবো, আমরা আসন সংখ্যা বাড়াবো, থাকতে পারে, আমি বলছি না, একটা ধারণা। তার পাশাপাশি অন্য দলগুলোরও হয়তো এরকম থাকতে পারে, কারণ এখন সবচেয়ে বড় রাজনৈতিকভাবে যদি কোনো অভিভাবক দল থেকে থাকে সেটা বিএনপি, অস্বীকার করার কিছু নেই, ঠিক আছে। সো সেই বিএনপি নির্বাচন হলে যে নির্বাচিত হয়ে আসবেন, এটা সব পক্ষই কিন্তু জানেন বিষয়টা। তো আমার মতে আমি বলবো যেটা, উনি তার ভালো বলবেন, যে উদ্দেশ্য নিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টা একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে, তাদের কিন্তু ইউনাইটেড থাকা উচিত। কারণ একটা কথা আছে যে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। আমাদের ফল করার কিন্তু সুযোগ থাকবে না। আপনি মনে আছে কিনা জানি না, তারেক রহমান সাহেব কিন্তু প্রথম দিন থেকে বলেছে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এটা কিন্তু খুব মিনিংফুল একটা বার্তা দিয়েছেন প্রথম, মানে এই সরকার ব্যর্থ হওয়া মানে কিন্তু অনেক কিছু ব্যর্থ হয়ে যাওয়া। তো সেই হিসেবে তো বিএনপি এই সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, বিং এ ভেরি দি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ। তা আমার মনে হয় যে আমরা আশাবাদী, কারণ নির্বাচন ছাড়া এবং নির্বাচিত সরকার ছাড়া কিন্তু আপনি দীর্ঘমেয়াদী কোনো উন্নয়ন করতে পারবেন, গণতন্ত্রেও সচল রাখা সম্ভব না। আমরা আরও একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন।
আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সংযুক্ত থেকে আপনাদের প্রশ্ন এবং মতামত জানাতে পারেন। মারুফ কামাল খান আজকে প্রধান উপদেষ্টা একটি প্রোগ্রামে গিয়ে ন্যাশনাল ডিফেন্স অনুষ্ঠানে গিয়ে বলেছেন যে এই নির্বাচনটা হবে জাতির একটি মনে রাখার মতো নির্বাচন, শতাব্দীর সেরা নির্বাচন। সেই পথে কি নির্বাচন কমিশন যেভাবে হাঁটছে তাতে আপনার কাছে মনে হচ্ছে কিনা যে নির্বাচনটাকে এভাবে মনে রাখার মতো, মানে ভালো নির্বাচন করার মতো নির্বাচন করতে পারবে কিনা সরকার এবং নির্বাচন কমিশন, সেই অবস্থায় আছে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন সেটা হচ্ছে তার সিনসিয়ার প্রত্যাশার কথা তিনি বলেছেন, এবং এর সঙ্গে বিভিন্ন এফার্টও আছে। তার সরকার যতটুকু এফার্ট দেওয়া দরকার সেটা দিচ্ছে, নির্বাচন কমিশন দিচ্ছে। এখন আপনি একটা খুবই ভালো নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, উৎসবমুখর নির্বাচন, পার্টিসিপেটরি নির্বাচন, এগুলো অনেক কথা আছে। কতটা হবে, কত দূর হবে, আমি সেদিক থেকে খুবই আশাবাদী মানুষ। এ কারণে যে প্রত্যেকটা বিষয়ই আপনি যখন বলবেন তখন তুলনামূলক বিচারটা করতে হয়। আপনি যদি গত একটা মানে 2টা দশক, প্রায় দেড় দশক চলে গেছে, এদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, ভোট দিতে পারেনি। নির্বাচনের সমস্ত প্রথা প্রতিষ্ঠান পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছিল। নির্বাচনের নামে, এটা আমরা সকলেই জানি, তো যা করা হয়েছে এটা একটা প্রহসন, একটা ফেক, একটা মানে ডাকাতি, একটা কি বলা যাবে, এটা কি মানে কিছুই না। নির্বাচন বলে কিছুই ছিল না দেশে। এই যে অবস্থা, নির্বাচন কমিশনগুলো কি ছিল? নির্বাচন কমিশনগুলো তাদের আজ্ঞাবহ দাসে পরিণত হয়েছিল। নির্বাচন কারা করতো? কতগুলো গুন্ডা পান্ডা, কতগুলো মাস্তান এবং প্রশাসন, পুলিশ, তারা মিলে আগের রাতে কয়েকটা প্রক্রিয়ায় তারা করেছে। মানে একবার তো দেখা গেল আগের রাতে সিল মেরে বাক্স বোঝাই করে মানে 70% ভোট কাস্ট করে পরের দিন কিছু লাইন দিয়ে একটা দেখালো, মহড়া করলো, এই তো। কোনো প্রতিপক্ষ ছিল না। একবার তো মানে একাই, মানে কোনো ভোট ছাড়াই 151 না 52 আসন তারা নিয়ে গেল। তো এই যে প্রহসন, এই যে মানুষের অধিকার এভাবে হরণ করা হয়েছে, মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, মানুষকে ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে, গুন্ডা মাস্তান পুলিশ দিয়ে কাউকে প্রার্থী হতে দেওয়া হয় নাই, কাউকে ইলেকশনের প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয় নাই, ক্যাম্পেইন করতে দেওয়া হয় নাই। এবং আগে তো একটা ব্যবস্থা এখানে ছিল, মোটামুটি একটা সুষ্ঠু নির্বাচনের একটা ব্যবস্থা আমরা তৈরি করেছিলাম, যেটা কেয়ারটেকার সরকার ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেটা তুলে দিয়ে নিজেদের তদারকিত ভাগ বাটোয়ারা করে নেওয়ার যে একটা ব্যবস্থা হয়েছিল, মানুষ যাতে ভোট দিতে না পারে তার সমস্ত আয়োজন, সমস্ত বন্দোবস্ত করা হতো। সেখান থেকে আজকে কিন্তু একটা ব্যবস্থা এসেছে যে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আছে, এবং যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, এটা এখন বলতে গেলে এক ধরনের তত্ত্বাবধায়ক সরকারও। তারা কেউ নির্বাচনে পার্টিসিপেট করবে না, তারা কোনো পক্ষ না, প্রতিদ্বন্দ্বী পক্ষ না। এই নির্বাচন সরকার থেকে তো 2-1 বের হয়ে নির্বাচন করতেও পারে, এমন আলোচনা আছে। বের হয়ে করতে হবে, সরকারের থেকে কেউ করতে পারবে না, সেটা তো সম্ভব না। সুতরাং এই সরকার কোনো নির্বাচনের প্রার্থিতা নাই কারোর, এবং প্রতিদ্বন্দ্বী না, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে না। তো সুতরাং এটা কিন্তু এর মাধ্যমে কিন্তু একটা জায়গায় চলে গেছে, এটা কিন্তু একটা পজিটিভ দিক বিরাট, যে যারা সরকারের থেকে নির্বাচন পরিচালনা করবে তারা নিজেরা প্রার্থী হবে না। সুতরাং এই যে ম্যানিপুলেট করবার যে সেটা অনেকখানি কমে যাবে, তাই না? আগে তো যে ক্ষমতায় আছে সেই প্রার্থী, তো সে ক্ষমতা, প্রশাসন, রাষ্ট্রীয় সব কিছুকে সে অপব্যবহার করতো, সেটা অন্তত বন্ধ হবে। 1, 2 নম্বর হচ্ছে যে মানুষ অনেক দিন ভোট দিতে পারে নাই, তো সুতরাং মানুষ ভোট দিতে যাবে বলে আমি মনে করি, বিশ্বাস করি যে মানুষ ভোট দিতে যাবে। তার ভোটাধিকার, কয়েকটা জেনারেশন আছে, কয়েকটা প্রজন্ম আছে যারা জীবনে ভোটার হয়েছে কিন্তু ভোটই দিতে পারেনি। ভোট বলে কি জিনিস তারা জানে না, তাদের অভিজ্ঞতায় নাই, তারা ভোট দিতে যাবে। তরুণরা যাবে, নতুন জেনারেশনের তারা ভোট দিতে যাবে, এটা আমার বিশ্বাস। তারপর আরেকটা জিনিস আপনি দেখেন, এটা নজিরবিহীন, ব্যতিক্রম ধর্মী বলেন বা যেভাবেই বলেন না কেন, গণভোট এবং ভোট দুটো কিন্তু একসঙ্গে হচ্ছে। এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো এই প্রথম হচ্ছে। তো ফলে দুইটা গুরুত্বপূর্ণ ভোটে কিন্তু মানুষ তার মতামত দেওয়ার জন্য যাবে। সুতরাং একটা ব্যতিক্রম ধর্মী, মানুষ ভোট দিতে পারবে, মানুষ উৎসব মুখরতা তৈরি হয়, যেটা বাংলাদেশের ট্র্যাডিশন। ভোট হলে উৎসব মুখর হয়ে ওঠে, সারা দেশ উৎসব মুখর হয়ে ওঠে, সেটা হয়ে উঠবে বলে আমি মনে করি। এবং মানুষ পার্টিসিপেট করবে,
মানুষ পার্টিসিপেট করবে এবং পার্টিসিপেটরি হবে এই জি, নির্বাচন। ধন্যবাদ। সালাউদ্দিন আহমেদ একটু চৌধুরী, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে সবাই বলছে, এখন নির্বাচন কমিশনাররাও বলছেন যে নির্বাচনের উপরে নির্ভর করছে আগামীর যে গণতন্ত্র, বাংলাদেশের যে গণতান্ত্রিক অবস্থা বিরাজ করবে সেটা এই নির্বাচন যেটা হবে তার উপরে। সেই ক্ষেত্রে আমি যেটা প্রশ্ন ওনাকেও করেছিলাম যে সেই অবস্থায় আছে কিনা এখন নির্বাচন কমিশন, সেই পথে হাঁটছে কিনা, যেটা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাও বলেছেন যেটা শতাব্দীর সেরা নির্বাচন হবে। আপনি যেহেতু নিরাপত্তা বিশ্লেষক, এখন যে পুলিশের যে বাংলাদেশের অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, সেটা থেকে আপনার কাছে মনে হয় যে সরকার এবং নির্বাচন কমিশন সেটাকে সামাল দিয়ে একটা সুন্দর নির্বাচন করার মতো সক্ষমতা রাখে? ধন্যবাদ। আমি প্রধান উপদেষ্টার কথার সুর ধরেই বলতে চাই যে আমরাও আশা করি যে শতাব্দীর সেরা একটা ভোট হোক, কারণ কিছুক্ষণ আগে মারুফ কামাল সাহেব বললেন যে দুটো নির্বাচন, তিনটা নির্বাচন দেখেছি, তার দুটো উল্লেখ করে। একটা হলো নিশিরাতের ভোট নামে আখ্যায়িত হয়েছে, আরেকটা হচ্ছে আমি তুমি দামি ভোট। ঠিক আছে, প্রচণ্ড রকম হাস্যকর একটা ঘটনা এবং এবং এক ধরনের প্রহসন করেছে। তো সেখান থেকে বেরিয়ে এখন প্রধান উপদেষ্টা মহোদয় যদি যে বলেছেন যে এটা করতে পারে, এটা কিন্তু আমাদের সমস্ত নাগরিকদের একটা আকাঙ্ক্ষা যে একটা চমৎকার বা একটা সেরা ভোট হোক। আর আপনি যেটা বললেন যে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কয়েকবার বলতে শুনেছি যে তারা এই মুহূর্তে নির্বাচন করতে সক্ষম, নিরাপত্তার কোনো অসুবিধা হবে না। তবে গতানুগতিক ধারায় বাংলাদেশে যদি ট্রেডিশনাল নির্বাচন দেখেন, ইভেন 91-96 যেখানে তত্ত্বাবধায়ক সরকারের আমলেও কিন্তু 2-4টা কেন্দ্রে গন্ডগোল হয়েছে, ওটা হয়তো মেনে নিতে হবে, কারণ এতটা কয়েক হাজার কেন্দ্রে আপনি প্রতি কেন্দ্রে নিরাপত্তা বিধান করতে পারবেন না। তবে জনগণ খুব সচেতন, আমি আশা করি তারা স্বতঃস্ফূর্তভাবে গিয়ে ভোট দেবেন, বিকজ ভোটটা কিন্তু একটা উৎসব আমাদের দেশে ছিল, যেটাকে একই দিনে কিন্তু এবার দুটি ভোট হবে। হ্যাঁ, সেক্ষেত্রে যেমন এখন আমরা ইসলামিক 8টি দলকে দেখছি যারা সমমনা এখনো গণভোট আগে করার জন্য তারা কিন্তু আন্দোলন করছেন। আজকে রংপুরেও একটি সমাবেশ করেছেন। জি, না এখানে একটা জিনিস আমি একটু মাঝে মাঝে চিন্তা করি যে এই যে টাইম ফ্রেমটা দিয়েছে যে ফেব্রুয়ারির সম্ভবত মাঝামাঝি সময় নির্বাচনের একটা তারিখ ঘোষণা করবে, তো এখন ডিসেম্বর হয়ে গেছে, এখনো তো বোধহয় 90 দিনের মতো হাতে নেই সম্ভবত, তাই না? হিসাব করলে মানে যদি তফসিল ঘোষণা করতে পারে আর কি, এখনো করছে না। তো এই সময়টা খুব চ্যালেঞ্জিং এবং আমি মনে করি যে এই নিরাপত্তার বিষয়টি কিছুটা দুশ্চিন্তায় ফেলতে পারে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য যদি আমি মেনে নিই, তাহলে আমি আশা করি যে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। তবে এখানে একটা তবে বলে রাখছি, এবং নিরাপত্তার কথা, নিরপেক্ষ এবং নিরাপত্তার কথা চিন্তা করেই কিন্তু এবার প্রশাসনে আমরা দেখলাম যে একটি নজিরবিহীন ঘটনা, যে লটারির মাধ্যমে ডিসিদেরকে পদায়ন, এসপি এবং ওসিদেরকে আমরা দেখলাম ইতিমধ্যে পদায়ন করা হয়েছে। এটা একটা নতুন ধারা কিন্তু না, ঠিক আছে, যে কে কোথায় যাবে না যাবে সেটা লটারির মাধ্যমে করেছে, তো সেটা একটা ভিন্ন ধারা। তা আমি মনে করি যে নিরাপত্তার বিষয়টা অসুবিধা হবে না। তবে যেটা বলছিলাম একটি কথা, যে কিছু কিছু পক্ষ চাচ্ছে এখনো নির্বাচনটাকে পিছিয়ে নিতে। আপনি খেয়াল করেন যদি ফেব্রুয়ারিতে, আমরা একটু শেষ করব, আপনি যদি একটু ছোট করে বলেন। ফেব্রুয়ারিতে নির্বাচন শেষ করতে না পারলে কিন্তু পরের মাসেই আমাদের রোজা শুরু হচ্ছে, তো অটোমেটিক্যালি পিছিয়ে যাবে। সো উই হ্যাভ টু হোল্ড দি ইলেকশন। জি, আমরা অনুষ্ঠান শেষ করতে চাই। জনাব মারুফ কামাল খান, উইং কমান্ডার অবসরপ্রাপ্ত, এম সালাউদ্দিন চৌধুরী, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্টুডিওতে এসে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারের অনুষ্ঠান। আগামীকাল অন্য কোনো বিষয় এবং অন্য কোনো অতিথি নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।